সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। গঠন অনুসারে শব্দ দুই প্রকার। গঠন অনুসারে শব্দ যদি দুই প্রকার, এটা আমরা কৌশল দিয়ে শিখতে চাই। দেখুন তো, গঠন বানান কি রয়েছে? গঠন বানানে একটি ন রয়েছে, আর এই ন হচ্ছে বাংলা ব্যাকরণে কয়টি? বাংলা ব্যাকরণে ন হচ্ছে দুইটি। তাহলে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি যে গঠন বানানে যেহেতু ন রয়েছে আর বাংলা ব্যাকরণে ন হচ্ছে কয়টি? দুইটি। এই জন্য গঠন অনুসারে শব্দ দুই প্রকার। চমৎকার একটি কৌশল। তাহলে গঠন বানানে কি রয়েছে? ন রয়েছে। ন হচ্ছে বাংলা ব্যাকরণে কয়টি? দুইটি, একটা দন্ত্যান্ন একটা মূর্ধন্য। তাই গঠন অনুসারে আমরা মনে রাখবো শব্দ দুই প্রকার। তাহলে শব্দ দুই প্রকার কি কি? একটা হচ্ছে মৌলিক শব্দ আর দুই নম্বর হচ্ছে সাধিত শব্দ। পরীক্ষা প্রচুর পরিমাণ আসে, নিচের কোনটি মৌলিক শব্দ, নিচের কোনটি সাধিত শব্দ। আমরা এই মৌলিক শব্দ এবং সাধিত শব্দ মনে রাখার চমৎকার কৌশল ব্যবহার করেছি। আশা করি এই মৌলিক শব্দ এবং সাধিত শব্দ কোনোদিন আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। আসুন আমরা ব্যাখ্যা দিই। তাহলে দেখুন, এখানে আমরা মৌলিক শব্দ আর এদিকে সাধিত শব্দ লিখছি। তাহলে জল এটা মৌলিক শব্দ আর জলীয় সাধিত শব্দ। আপনি কি মুখস্থ করবেন? না। মৌলিক শব্দ কতগুলো মুখস্থ করবেন? শত হাজার মৌলিক শব্দ রয়েছে, সাধিত শব্দ অনেক রয়েছে। তাই আমরা কৌশল দিয়ে শিখতে চাই যে কোনটি মৌলিক শব্দ, কোনটি সাধিত শব্দ। আচ্ছা, জল আমরা এটা বিশ্লেষণ করব, জ আর ল, জল। জলীয় আমরা বিশ্লেষণ করব, জল যোগ ইয়। এই তো। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমরা বিশ্লেষণ করব। তাহলে জলকে বিশ্লেষণ করলাম জ যোগ ল, আর জলীয়কে বিশ্লেষণ করলাম জল যোগ ইয়। এখন আমরা দেখব বিশ্লেষণ করার পর কি পেলাম? জ পাইলাম এবং ল পাইলাম। আচ্ছা, এই মূল শব্দ তো ছিল আমাদের জল। মূল শব্দ কি ছিল আমাদের? জল ছিল। আচ্ছা, জলের সাথে জয়ের কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই না। জ তো হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ। তাহলে এই জয়ের সাথে কি জলের কোনো সম্পর্ক আছে? নাই। অর্থাৎ বিশ্লেষণ করার পরে আমরা যদি দেখি যদি মূল শব্দের সাথে বিশ্লেষণ করা শব্দের কোনো যদি মিল না থাকে তাহলে সেটা মৌলিক শব্দ। আর আমরা যদি মূল শব্দটা বিশ্লেষণ করলাম, কি পেলাম? জল যোগ ইয়। আচ্ছা, জলের সাথে কি জলীয় সম্পর্ক রয়েছে? অবশ্যই। জলীয় মানে কি? জলীয় মানে হচ্ছে জলের মতো। জলীয় মানে জলের মতো বা জল সংক্রান্ত। তার মানে মূল শব্দ জলীয়, আর বিশ্লেষণ করার পর জল আর ইয় এই দুইটাই কি মূল শব্দের সাথে সম্পর্ক রয়েছে। অর্থাৎ বিশ্লেষণ করার পর যদি মূল শব্দের সাথে সম্পর্ক থাকে তাহলে সেটা সাধিত শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরো ব্যাখ্যা দিচ্ছি, তাহলে আরো বুঝতে পারবেন। আচ্ছা, আগুন বিশ্লেষণ করি, আগুন। আচ্ছা, আগুন বিশ্লেষণ করলাম কি? পাইলাম আর গুণ পাইলাম। আচ্ছা, আগুনের সাথে আয়ের কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে এটা মৌলিক শব্দ। অর্থাৎ মৌলিক শব্দ তখনই হবে যখন মূল শব্দটাকে বিশ্লেষণ করার পর বিশ্লেষণ যে অংশগুলো পাবো সেই অংশগুলোর সাথে মূল অংশের কোনো মিল থাকবে না। যদি মিল না থাকে তাহলে সেটা মৌলিক শব্দ। এবার দেখেন অগ্নেয়। তাহলে অগ্নেয় শব্দটা আমরা যদি দেখি তাহলে আমরা কি পাচ্ছি? অগ্নি আর অন্তস্তীয় পাচ্ছি। তাহলে অগ্নেয় শব্দের সাথে আমরা কিন্তু কি মূল শব্দের সাথে কিন্তু মিল পাচ্ছি। মূল শব্দ কি? অগ্নেয়। অগ্নেয় মানে কি? অগ্নি যোগ অন্তস্তীয়। অর্থাৎ আগ্নেয় মানে কি? আমাদের আগুনের মতো বা দহনশীল। তার মানে আমরা পাচ্ছি যেটা মূল শব্দ অগ্নেয়, অগ্নির সাথে সম্পর্ক। তাহলে অগ্ন জিনিসটা আছে কি? আগুনের মতো। তাহলে আগুনের মতো মানে কি? অগ্নির সাথে সম্পর্ক। তার মানে মূল শব্দ যদি বিশ্লেষণ করার পর বিশ্লেষণের যে অংশগুলো থাকবে সেই অংশগুলো যদি মূল অংশের সাথে সামঞ্জস্য হয়, অর্থাৎ অর্থের মিল থাকে, তাহলে মনে রাখবো সেটা অবশ্যই সাধিত শব্দ। আচ্ছা, দেখেন ফুল আমরা যদি ভাঙি, ফু যোগ ল। তাহলে ফুয়ের সাথে কি কোনো ফুলের সম্পর্ক রয়েছে? নেই। তার মানে যেহেতু ফুলের সাথে ফুয়ের কোনো সম্পর্ক নেই, তাহলে আমাদের অবশ্যই এটা মৌলিক শব্দ। অর্থাৎ আমরা বিশ্লেষণ করার পর বিশ্লেষিত অংশের সাথে মূল অংশের কোনো মিল থাকবে না, না থাকলে সেটা আমাদের মৌলিক শব্দ। ফুলেল আমরা যদি বিশ্লেষণ করি, ফুল যোগ এল। তাহলে ফুল আর ফুলেল অবশ্যই মিল আছে। অর্থাৎ ফুল দিয়ে যেটা শুভেচ্ছা দেওয়া হয় সেটাই হচ্ছে ফুলেল। তার ফুল ভরা বা ফুল সজ্জিত কোনো কিছুকে বোঝায়। তাহলে ফুলের ভরাটাই হচ্ছে ফুলেল। তো ফুলের অর্থ, ফুলের শব্দের অর্থ ফুল ভরা। তাহলে ফুলের সাথে সম্পর্ক রয়েছে, তাহলে অবশ্যই এটা সাধিত শব্দ। অর্থাৎ খুবই সহজ। আমরা যদি বিশ্লেষণ করার পর আমরা মূল অংশের সাথে বিশ্লেষণ অংশের শুধু যদি মিল পাই, অর্থের সামঞ্জস্য পাই, তাহলে সেটা অবশ্যই সাধিত শব্দ হবে। তারপর দেখেন ঘর। ঘরকে ভাঙি, ঘ আর বৈষ্ণব র। বিশ্লেষণ করার পর ঘরের সাথে কি ঘরের কোনো সম্পর্ক আছে? নাই। ঘরোয়া। তাহলে বিশ্লেষণ করলে কি হয়? ঘর যোগ আ। তো ঘরের সাথে ঘরোয়া সম্পর্ক রয়েছে, কারণ ঘরোয়া মানে কি? ঘরের সাথে সম্পর্কিত বা পারিবারিক। তো ঘরের সাথে সম্পর্কিত সেইটি তো ঘরে আ। তাহলে ঘরোয়া শব্দটা আমরা পেয়ে গেলাম যে ঘরের সাথে সম্পর্কিত। তাহলে ঘরের সাথে সম্পর্কিত যেহেতু আছে তাহলে এটা সাধিত শব্দ। তাহলে শব্দকে ভাঙি, স যোগ বৈধ। শব্দের সাথে স এর কোনো অর্থের সম্পর্ক নেই, কিন্তু শব্দময় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে শব্দ যোগ ময়। অর্থাৎ শব্দময় মানে কি? শব্দময় মানে হচ্ছে শব্দে ভরা। তাহলে শব্দের সাথে অবশ্যই শব্দময়ের সম্পর্ক রয়েছে, অর্থের সম্পর্ক থাকার কারণে এটা হচ্ছে একটা সাধিত শব্দ। তাহলে দেখুন আমরা কত চমৎকার ভাবে শব্দ বিশ্লেষণ করে বিশ্লেষিত অংশগুলোর সাথে মূল শব্দের যদি অর্থের মিল না থাকে তাহলে সেটা মৌলিক শব্দ। আর যদি মূল শব্দের সাথে বিশ্লেষণ করার পর বিশ্লেষিত অংশের সাথে যদি মূল অংশের যদি অর্থের মিল থাকে তাহলে সেটা সাধিত শব্দ। তাহলে দেখেন পথ দেখি, প আর্থ। তাহলে পয়ের সাথে পথের সম্পর্ক রয়েছে? নেই। তার মানে মূল অংশের সাথে বিশ্লেষিত অংশের কোনো অর্থের মিল নেই, তাহলে এটা মৌলিক শব্দ। কিন্তু পথিক, পথ
পথ যোগ ইক, পথিক। তাহলে পথিক মানে কি? পথিক মানে পথ চলা ব্যক্তি। তাহলে পথ চলা ব্যক্তিকে তো আমরা পথিক বলতেছি। তাহলে কি? তাহলে অবশ্যই পথের সাথে পথিকের কি অর্থে সামঞ্জস্য রয়েছে, তাহলে এটা সাধিত শব্দ। তাহলে মৌলিক এবং সাধিত শব্দ আশা করি এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা মনে রাখলে আমরা অবশ্যই মুখস্থ করতে হবে না যে মৌলিক শব্দ জল জল, আগুন আগুন, তাহলে এগুলো বিভ্রান্তিকর পড়া। সেভাবে মনে রাখলে আপনি মনে রাখতে পারবেন না, আর পরীক্ষা কোনটা আসবে সেটা তো গ্যারান্টিও নেই, ঠিক না? তাহলে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ অনেক রয়েছে, তাহলে এগুলো আমরা মুখস্থ করতে চাই না, আমরা শিখতে চাই শুধুমাত্র এই কৌশলটির মাধ্যমে। অর্থাৎ মৌলিক শব্দ অর্থাৎ মূল শব্দের সাথে যদি বিশ্লেষিত অংশের অর্থের সামঞ্জস্য না থাকে তাহলে হবে মৌলিক শব্দ, আর সাধিত শব্দ হচ্ছে সেটা মূল শব্দের সাথে যদি বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ অংশের সাথে মূল শব্দের যদি কি অর্থের সামঞ্জস্য থাকে তাহলে সেটা সাধিত শব্দ। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।